আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় দিন শেষ হলো এবং আজকে তৃতীয় দিনে খেলা শুরু হতে যাচ্ছে একটু পরেই। এবং বাংলাদেশ দিন শেষে গতকালকে আমরা দেখেছি ৪১৩ রানে তারা অল আউট হয়েছে এবং পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান। আমরা আরো ডিটেল কথা বলবো এবং আমাদের সাথে যুক্ত আছেন সার্টিফাইড পারফরম্যান্স অ্যানালিস্ট আমির রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, আমরা দেখেছি যে গতকালকে বাংলাদেশ দ্বিতীয় দিনে শুরু করেই কিন্তু মোটামুটি খুব বেশি না, আমরা অল্প কিছু রানের মধ্যে কিন্তু আমরা ৬টা উইকেটকে হারাতে দেখেছি এবং পাকিস্তানের শুরুটা কিন্তু ভালো ছিল। আপনার কাছে জানতে চাই বাংলাদেশের কালকের পারফরমেন্স এবং পাকিস্তানের ব্যাটিং পারফরমেন্স কেমন দেখলেন? ধন্যবাদ বান্না ভাই। দিনটা আসলে সম্পূর্ণ পাকিস্তানের ছিল গতকালকে। আপনি বলেন যে বাংলাদেশের ইনিংসটাকে দ্রুত র্যাপ আপ করে একটা ব্রিস্ক স্টার্ট পাকিস্তানের ওপেনার্সরা দিতে পেরেছিলেন এবং সত্যি কথা বলতে গেলে পাকিস্তান কিন্তু এই মুহূর্তে আমরা চিন্তা করছিলাম যে 450 একটা স্কোর বাংলাদেশ অন্তত তাদের স্কোর বোর্ডে জমা করবে, কিন্তু সেখান থেকে আমরা যদি বলি যে মোটামুটি 37 রানের একটা কম স্কোর বাংলাদেশ করে আউট হয়েছে এবং তার জন্য যদি আসলে ক্রেডিট দিতেই হয় সেক্ষেত্রে কিন্তু তাসকিন আহমেদের একটা ক্রেডিট দিতেই হয়। এবং আমি জাস্ট বলতে চাই বাংলাদেশের কালকে যে উইকেট গুলো খুব আর্লি পড়েছে, এটা কি আসলে পাকিস্তানের বোলারদের লাইন লেন্থ ফার্স্টের দিন থেকে ব্যাক করা, নাকি বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কিছু ভুল ছিল যেখানে আসলে উইকেট গুলো খুব আর্লি হারিয়েছে? দেখেন, সত্যি কথা বলতে গেলে প্রতিটা দিনে কিন্তু আপনার নতুন করে শুরু করতে হয় টেস্ট ম্যাচ ক্রিকেটে। আপনি লাস্ট দিন যেখানে শেষ করবেন এটা আপনি কখনোই ভাবতে পারবেন না যে পরের দিন আপনি ওখান থেকে ক্যারি ফরওয়ার্ড করবেন। আপনি যদি লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ দুইজনেরই ডিসমিসাল দেখেন, তাদেরকে আমার একটু কেয়ারলেস মনে হয়েছে, যে ধরনের শর্টস খেলে আসলে তারা আউট হয়েছে। অবশ্যই প্রপার প্ল্যানিং ছিল, আপনি যদি মোহাম্মদ আব্বাসের পক্ষ থেকে বলে থাকেন, কিন্তু লিটন দাস মিড অনে যেভাবে ক্যাচ দিয়ে গেলেন বা মেহেদী হাসান মিরাজ দুটো বাউন্ডারি হিট করার পর আবার আরেকটা এক্সপেন্সিভ শট খেলতে গিয়ে যে আউট হলেন, আমার মনে হয় তারা তাদের উইকেটের প্রতি যথেষ্ট মনোযোগী ছিলেন না। যে উইকেটটা বোলারকে কষ্ট করে আয় করে নিতে হবে, এরকম যে একটা বিষয় থাকে টেস্ট ম্যাচ ক্রিকেট, আমার মনে হয় এই ট্রিকটা তারা দুজন মিস করেছেন। এবং সত্যি কথা বলতে গেলে এই ধরনের উইকেট যেখানে প্রচুর গ্রাস কাভারিং থাকে, সেকেন্ড এবং থার্ড ডে হচ্ছে বেস্ট টাইম ব্যাটিং করার জন্য। তো বাংলাদেশ গতকালকে ইজিলি নট ইভেন 450 500 করার একটা অপরচুনিটি ছিল, উইকেট যে ধরনের বিহেভিয়ার করছিল। এবং যেহেতু বাংলাদেশ আসলে গতকালকে ক্যাশ ইন করতে পারেনি, পাকিস্তান কিন্তু আসলে অপরচুনিটিটা খুব ভালো মতো গ্র্যাব করেছে এবং দিন শেষে কিন্তু তার একটা কমান্ডিং পজিশনে রয়েছে। আমরা গতকালকে পাকিস্তানের বোলিং দেখছিলাম যে কন্টিনিউয়াস বাউন্সার দিয়েই অ্যাটাক করছিলেন এবং বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে কিন্তু এই ব্যাপারে বেশ ভুগিয়েছে পাকিস্তানি পেসাররা। ইনফ্যাক্ট যদি বলি, এখানে আমরা দেখেছি মোহাম্মদ আব্বাসের কথা, শাহিন শাহ আফ্রিদিও কিন্তু কন্টিনিউয়াস সেম লেন্থে বল করে গেছেন। পক্ষান্তরে বাংলাদেশের বোলিং এর কথা যদি বলি, বাংলাদেশের তাসকিন এবং ইবাদতকে আমরা দেখেছি অলমোস্ট 5 করে পার ওভারে রান দিতে, এবং ওই পারফরমেন্সের কথা যদি বলি ওইভাবে কিন্তু আমরা তাদের বোলিং এ দেখিনি। এক্ষেত্রে কি আসলে বাংলাদেশ তাদের লাইন লেন্থ এখনো কি ফিরে পায়নি, নাকি ফার্স্টের দিন টায়ার্ড ছিল, এরকম কোনো মানে কিছু চিন্তা করছেন যার কারণে বাংলাদেশের বোলিংটা ওইভাবে আপ টু দ্য মার্ক মনে হয়নি আপনার? দেখেন, সত্যি কথা বলতে গেলে বোলিং লাইন আপ যেটা নিয়ে বাংলাদেশ আসলে টেস্ট ম্যাচটাতে নেমেছে, এই বোলিং লাইন আপ নিয়ে নামার পক্ষপাতে কিন্তু আমি টিমের ছিলাম না। দেখেন, পাকিস্তানের আপনি যদি এই ব্যাটিং লাইন আপটা দেখেন, এখানে অলমোস্ট 80% ব্যাটার্স হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটার, প্রপার ব্যাটারদের মধ্যে। তো এতগুলো লেফট হ্যান্ডেড ব্যাটার থাকার সত্ত্বেও সেকেন্ড স্পিনার হিসেবে আপনি তাজুল ইসলামকে কেন খেলালেন? আপনি দেখেন গতকালকে তাজুল ইসলামকে 40 মাত্র ওভার বোলিং করানো হয়েছে। এর পাশাপাশি যে তিনজন ফাস্ট বোলারের কথা, এটা আমি এন্ড অফ ডে ওয়ানও বলছিলাম যে তারা তিনজনই কিন্তু ওয়ান ডাইমেনশনাল বোলার, হিট দ্য ডেড হার্ড টাইপের বোলার, জোরে বল করতে পারে। এর বেশি ভ্যারিয়েশন কিন্তু এই তিনজন পেস বোলার কারোর মধ্যে নেই। এবং যেহেতু টেস্ট ম্যাচ ক্রিকেট, এটা কিন্তু লিমিটেড ওভার্স ক্রিকেট না, আপনাকে লং স্পেলে বোলিং করতে হবে। তো এত দ্রুত গতির তিনজন বোলার, এদের মধ্যে কারোরই কিন্তু সেই ক্যাপাবিলিটি নেই যে লম্বা স্পেলে 10 ওভার 12 ওভারের ফাস্ট বোলিং করতে পারে। আমার মনে হয় হাসান মাহমুদ ইনজুর্ড হওয়াতে এই হাসান মাহমুদের অপশনটা আমরা খুব হ্যাভিলি মিস করছি। এবং শরীফুল ইসলামকে খেলানোর কথা কিন্তু আমি বারে বারে বলছিলাম যে 4 জন পেসার একজন স্পিনার নিয়ে খেলতে, সেক্ষেত্রে শরীফুল ইসলাম কিন্তু তার ভ্যারিয়েশন রয়েছে, অ্যাংলিং আউট ডেলিভারি, অ্যাংলিং ইন ডেলিভারি, লেফট হ্যান্ডেড ফাস্ট বোলাররা যেটা করে থাকেন। এবং ইফ নট, যদি 3 জন ফাস্ট বোলার নিয়ে নাও খেলা হতো, মানে 4 জন ফাস্ট বোলার নিয়ে নাও খেলতো, আমার মনে হয় যেহেতু পাকিস্তান ব্যাটিং লাইন আপে প্রচুর লেফট হ্যান্ডেড ব্যাটারদের আধিক্য রয়েছে, আমার মনে হয় নাইম হাসান
খুব ভালো অপশন হতে পারতো। তাইজুল ইসলামের পরিবর্তে নাঈম হাসানকে খেলালেও আমার মনে হয় এর থেকে বেটার একটা পারফরমেন্স আমরা পেতে পারি। প্রতীক ভাই, আমরা এখন আসলে বাংলাদেশ অলরেডি দ্বিতীয় দিন তৃতীয় দিন পার করছে। আমরা এই জায়গাতে আসলে এখন টিম তো চেঞ্জ করতে পারছি না। আপনার কাছে জানতে চাই বাংলাদেশের কোন অ্যাপ্রোচ বাংলাদেশকে হয়তো ম্যাচে আবার ফিরিয়ে আনতে পারে। সেক্ষেত্রে বোলারদের কি করণীয় কিংবা বাংলাদেশের টিম প্ল্যানিং কি হওয়া উচিত আপনি মনে করেন? দেখেন, বাংলাদেশের বোলাররা গতকালকে উইকেট রিড হয়তো প্রপারলি করতে পারেনি, যেটা বাংলাদেশের ব্যাটিং ইনিংসে তাদের রিড করতে পারে উচিত ছিল। যে ধরনের উইকেটে ব্যাটসম্যানদের জন্য সহায়তা থাকে, আপনাকে আসলে একটু ধৈর্যশীল হতে হবে যখন আপনি বোলিং করতে যাবেন। একটা কন্টিনিউয়াস লাইন লেন্থ বেল মেনটেন করে বল করতে হবে। এবং যেহেতু 413 রান কিন্তু খুব খারাপ রান না, হ্যাঁ হয়তো আমরা 500 করতে পারতাম, কিন্তু 413 রান ইজ এ গুড এনাফ টোটাল। এবং আপনি যদি কনসিস্টেন্ট লাইন এবং লেন্থ মেনটেন করে বোলিং করতে পারেন, বা আপনি যদি মাইজেলি স্পেলে বোলিং করতেন, তাহলে 413টা রান করতে কিন্তু পাকিস্তানের বেশ কিছু সেশন ব্যাট করতে হতো। কিন্তু গতকালকে রেকলেস বোলিং করার জন্য পাকিস্তান কিন্তু এখন মাত্র 200 সামথিং রানে পিছিয়ে রয়েছে। তো তারা যদি প্রপার ওয়েতে ব্যাটিং করে বাই টি টুডে, আজকে কিন্তু তারা ডেফিসিটটা ওয়াইপ আউট করে ফেলবে। সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুব চিন্তার একটা কারণ হতে পারে যদি আজকে দিন শেষে তারা লিডে চলে যায়। তো বাংলাদেশের জন্য মূল কাজ যেটা হবে, যদি উইকেট না আসে, রানটা আটকে রেখে বোলিং যেন করা যায়, এবং এই যে ডেফিসিটটা এটা পাকিস্তানকে ওভারকাম করতে যত বেশি সময় তারা নিতে পারে, আমার মনে হয় টেস্ট ম্যাচে আমরা একটা সেফার পজিশনে নিজেদেরকে নিতে পারবো। এলস এই ডেফিসিট যদি পাকিস্তান খুব দ্রুত আসলে গুটিয়ে ফেলে, বাংলাদেশ ম্যাচ থেকে অনেকটা বের হয়ে যাবে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরাও আপনার সাথে একমত হয়ে বলতে চাই বাংলাদেশ তাদের ভুল কিংবা যে জায়গাগুলো ওভারকাম করা উচিত সেটা করে আজকে তাদের তৃতীয় দিনটা নিজেদের করে নিবে এবং আশা করি বাংলাদেশ দিন শেষে একটা ভালো অবস্থানে থাকবে। ধন্যবাদ প্রতীক ভাই আপনাকে। আপনার কাছ থেকে আমরা বাংলাদেশের দ্বিতীয় দিন শেষে অ্যানালাইসিস গুলো শুনছিলাম। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশের তৃতীয় দিন কেমন গেল সেই আলোচনা করবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।